গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। ত্রাণ নিতে গিয়ে প্রতিদিনই গুলিতে প্রাণ দিতে হচ্ছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের। একদিনে উপত্যকায় নিহত আরও 116 জন। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে হিমশিম সিরিয়া। নতুন করে গোলাগুলির পর বেদুইন যোদ্ধাদের সরিয়ে দেওয়ার দাবি নিরাপত্তা বাহিনীর। সারার ওপর ভরসা নেই ইসরায়েলের। নাজুক অবস্থায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি। ফের হামলা হলে প্রতিরোধে প্রস্তুত তেহরান। হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর। চাপের কাছে নতি স্বীকার না করার অঙ্গীকার। যুদ্ধবিমান ভূপাতিত নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর তোলপাড় ভারতের রাজনীতি। মোদির কাছে ব্যাখ্যা দাবি রাহুল গান্ধীর। কংগ্রেস নেতাকে বিশ্বাসঘাতক আখ্যা বিজেপির। টাইফুন উইফায় বিপর্যস্ত হংকং। ভিয়েতনামে ঝড়ে প্রমোত্তরে উল্টে 38 জনের মৃত্যু। পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 2 শতাধিক। রাশিয়ায় ভূমিকম্পে সুনামি সতর্কতা। গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা চলছেই। খাদ্য সহায়তার আশায় জড়ো হওয়াদের ওপর দখলদার বাহিনীর গুলিতে 32 জন প্রাণ হারিয়েছেন। উপত্যকা জুড়ে একদিনে নিহত হয়েছেন আরও 116 জন। এদিকে ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রাখলে ইসরায়েল আরও বেশি সেনা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাস। গাজার এই অভাগা মায়ের 17 বছর বয়সী মেয়ে কুলুদের জন্মদিন ছিল শনিবার। তবে সেই জন্মদিনই পরিণত হলো মৃত্যুদিনে। মেয়েকে শেষবারের মতো বিদায় দেওয়ার পর থামছেই না মায়ের আহাজারি। আমার মেয়েটা মারা গেল ঠিক সেই ঘন্টায়, যে ঘন্টায় তার জন্ম হয়েছিল। আজ ছিল তার জন্মদিন। সে সারা দিন ঘুরেছে একটা রুটির টুকরোর জন্য। চারদিকে ঘুরে ঘুরে বলেছিল, আজ আমি রুটি নিয়েই ফিরবো। মানবিক সহায়তার আশায় লাইন ধরেছিল ক্ষুধার্ত গাজাবাসী, কিন্তু সেই লাইনেই আবারও ঝরেছে রক্ত। গাজার খান ইউনিস ও রাফার দুটি সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে গুলিতে নিহত হয়েছেন অনেকে, আহত বহু। হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতেই হয়েছে এই প্রাণহানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে চলছে খাদ্য সরবরাহ। কিন্তু বিতরণ শুরুর আগেই আশপাশে ইসরায়েলি সেনা অবস্থান নেয় এবং গাজাবাসীকে লক্ষ্য করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন এটা ছিল হত্যার জন্য নিশানা করা গুলি। হিউম্যান রাইটস মনিটর বলছে, জিএইচএফ-এর 4টি বিতরণ কেন্দ্রের আশপাশেই গেল 6 সপ্তাহে অন্তত 674 জন নিহত হয়েছেন। অন্যদিকে জাতিসংঘ বলছে, মার্চ থেকে খাদ্য সরবরাহে বিধিনিষেধ জারি করার পর গাজায় অপুষ্ট শিশুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এখন পর্যন্ত 69 জন শিশু মারা গেছে ক্ষুধায়। এদিকে গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা অব্যাহত রাখলে ইসরায়েলি সরকার আরও বেশি সেনা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা। এক ভিডিও বার্তায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সামরিক মুখপাত্র জোর দিয়ে বলেন, হামাস ক্ষয়ক্ষতির যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং আক্রমণকারী ইসরায়েলি সেনাদের হত্যা বা বন্দী করার লক্ষ্যে গাজা জুড়ে অভিযান চালিয়ে যাবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন ইসরায়েলিরা। রাজধানী তেল আবিবের সামনে জড়ো হয়ে নেতানিয়াহুর পদত্যাগেরও দাবি জানান তারা। এদিকে প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনের সমর্থনে বিক্ষোভ হয়েছে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারের সামনে। এদিন 55 জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। গাজায় আটক জিম্মিদের মুক্তির দাবিতে স্থানীয় সময় শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। সংকট সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ দাবি করেন তারা। আন্দোলনকারীরা বলেন, যুদ্ধবিরতির চুক্তি না হলে কখনোই এ সংঘাত বন্ধ হবে না। যথেষ্ট হয়েছে, আর নয়। তারা চুক্তিকে ভণ্ডুল করেছে। এখন সময় এসেছে তাদের পরিণতি ভোগ করার। প্রেসিডেন্ট ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রতি আমরা আহ্বান জানাই, বিশ্বকে দেখান যে আপনারাই স্বাধীন বিশ্বের নেতৃত্ব দানকারী। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও পদত্যাগের দাবি জানায় বিক্ষোভকারীরা। এর আগে হোয়াইট হাউসে আইন প্রণেতাদের সঙ্গে নৈশভোজের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, গাজা থেকে আরো কয়েকজন জিম্মি খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি তিনি। একই দিন গাজায় যুদ্ধবন্ধের দাবিতে লন্ডনে বৃষ্টি উপেক্ষা করে পার্লামেন্ট স্কয়ারের সামনে বিক্ষোভ করেন হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক। স্লোগানে স্লোগানে ভারী হয়ে ওঠে শহরটির বাতাস। পাশাপাশি প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি সংগঠনের সমর্থনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন সমর্থকরা। এ সময় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় চলতি মাসেই সংগঠনটি নিষিদ্ধ করা হয়।
মৌসুমী সাথী, সময় সংবাদ। সিরিয়ার সুয়েদা থেকে বেদুইন যোদ্ধাদের হটিয়ে শান্তি ফেরানোর দাবি করেছে দেশটির সরকার। প্রেসিডেন্ট আহমেদ আল শারার দেয়া যুদ্ধবিরতি ঘোষণার পর এ দাবি করা হয়। তবে পতিত আসাদ সরকারের মতো সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের ওপরও ভরসা রাখতে পারছেন না ইসরায়েল। ওয়াশিংটনে এক বৈঠকে মন্তব্য করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সিরিয়ায় বেশ কয়েকদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর শনিবার যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরলেও এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে দেশটির দক্ষিণাঞ্চলে। ধ্বংসপ্রায় এই চিত্রই জানান দিচ্ছে ঘটনার ভয়াবহতা। জাতিসংঘ বলছে গেল সপ্তাহে দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান অনেকে, বাস্তুচ্যুত হন হাজার হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, দোকানপাট সহ বহু যানবাহন। যুদ্ধবিরতি ঘোষণার পরও গোলাবর্ষণ আর গুলির শব্দে কেঁপে ওঠে সুয়েদা ও পার্শ্ববর্তী ওয়ালখা। সংঘাতে জড়ায় বেদুইন যোদ্ধা এবং সিরিয়ার নিরাপত্তা বাহিনী। এ সময় নিজেদের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বেদুইন যোদ্ধারা। তারা আমাদের নারীদের ওপর হামলা চালিয়েছে, শিশু ও বৃদ্ধদের জবাই করেছে। অধিকার আদায় না করা পর্যন্ত আমরা ফিরে যাব না। রক্তের বদলে রক্ত চাই আমরা। এ ঘটনার পর দেশটির অশান্ত দক্ষিণাঞ্চলে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করে সিরীয় সরকার। দ্রুজ প্রধান শহর সুয়েদা থেকে বেদুইন যোদ্ধাদের সরিয়ে নেয়ারও দাবি করেন তারা। এরই মধ্যে সিরিয়ার সুয়েদায় নিহতদের স্মরণে শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছে জড়ো হন দ্রুজ সম্প্রদায়ের মানুষ। তাদের ঠেকাতে সীমান্ত ঘেঁষা এলাকায় কংক্রিটের ব্যারিকেড দেয় ইসরায়েলের সেনারা। এ সময় সংঘর্ষের ঘটনাও ঘটে। এদিকে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে বিশ্বাস করেন না ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ। ওয়াশিংটনে মার্কিন সেনেটর টেড ক্রুজের সঙ্গে বসে তিনি অভিযোগ করে বলেন, সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের উপর শারার নির্দেশনায় হামলা চালানো হয়েছে। শারা জিহাদিবাদী গোষ্ঠীগুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর হওয়া যুদ্ধবিরতিকে নাজুক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুদ্ধবিরতির শর্ত পালনে তেল আবিবের আগের ইতিহাস ভালো না বলে মন্তব্য করেন তিনি। চীনে এসসিও সম্মেলনে অংশগ্রহণ শেষে আরাগচি জানান, ফের হামলা হলে প্রতিরোধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইরান। এদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান আন্তর্জাতিক আইনের সম্মান করলেও সামরিক চাপের কাছে নতি স্বীকার করবে না। 13 জুন ইসরায়েল যে আগ্রাসন শুরু করেছিল সেটিকে যুদ্ধ নয় বরং সরাসরি হামলা হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চীনের সাংহাই কোঅপারেশনের বৈঠক শেষে এক সাক্ষাৎকারে তিনি জানান, তেহরান আত্মরক্ষায় তেল আবিবে হামলা চালিয়েছিল এবং সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলে প্রতিপক্ষকে যুদ্ধ থামাতে বাধ্য করে। 24 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়। আরাগচির ভাষায় যুদ্ধবিরতি আপাতত কার্যকর হলেও তা অত্যন্ত নাজুক। কারণ হিসেবে তিনি বলেন, অতীতে যুদ্ধবিরতি রক্ষায় ইসরায়েলের রেকর্ড অত্যন্ত খারাপ। আমরা অত্যন্ত সতর্ক অবস্থানে আছি। যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভাঙলে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। যদিও এটা কারো কাম্য নয়, আমরা এই যুদ্ধ চাইনি। আমরা চাই না এই যুদ্ধ চলতে থাকুক। তবে আবারও বলছি, যে কোনো হামলার বিপরীতে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। এমন পরিস্থিতিতে ওমানের 6ষ্ঠ দফার নির্ধারিত পারমাণবিক আলোচনা স্থগিত হয়। তবে আরাগচি বলেন, যদি ওয়াশিংটন সামরিক পন্থা পরিত্যাগ করে এবং ক্ষয়ক্ষতি পূরণে প্রস্তুত থাকে তাহলে ইরান ফের আলোচনায় ফিরতে রাজি। তার ভাষায়, শুধু রাজনৈতিক সদিচ্ছা থাকলে সমাধান সম্ভব। চাপ বা হুমকিতে ইরান কখনো মাথা নত করবে না। একই সুরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইন মেনে চললেও সামরিক চাপে ইরান নতি স্বীকার করবে না। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাশিনিয়ানের সঙ্গে এক ফোন আলাপে তিনি বলেন, তেহরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং তা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয়। ইরান বিরোধী হামলার নিন্দা জানিয়ে আর্মেনিয়া জানায়, আঞ্চলিক স্থিতিশীলতায় তেহরানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনের ওডেসা জাপোরিজিয়ায় হামলা রাশিয়ার, ব্যাপক ক্ষয়ক্ষতি। মস্কোকে শান্তি আলোচনার প্রস্তাব কিয়েভের। পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক চান জেলেনস্কি।